আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আক্রমণ পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা। ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকো তেল শোধনাগার বন্ধ। তেহরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছে যৌথ বাহিনী। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমেদ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞ মত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিন সহ ৫,০০০ ধর্মীয় গুরু পাচ্ছেন। সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ২। মুন্সিগঞ্জে বাজারের টেন্ডার নিয়ে নিজেদের মধ্যে সংঘাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক ৬৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির ৭% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। ২টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে ৩টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ৬ পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি, ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতে খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১০ দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে ২৪ ঘণ্টাতেই ছোড়া হয়েছে ২০০-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। ছুড়েছে ১৫০ শতাধিক মিসাইল আর ২ শতাধিক। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ এই মিত্র সবার আগে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। অন্যদিকে ইউএইর আল দাফরা এয়ারবেজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান। আসলে এই যুদ্ধটা আগামী ৩ দিন পর্যন্ত, যেটা আমরা বিভিন্ন অ্যানালাইসিসদের কাছ থেকে যা পাচ্ছি খবরাখবর যেগুলো পরে যেটা বুঝতে পারছি, আগামী ৩ দিন হচ্ছে খুব ক্রুশিয়াল সময়। এই ৩ দিন আপনার সিদ্ধান্তটা হবে যুদ্ধটা কি প্রলং করবে নাকি যুদ্ধটা থামবে। অলরেডি আপনি জানেন যে চায়না এবং রাশিয়া অলরেডি এটা ইন্টারফেয়ার করার চেষ্টা করছে যুদ্ধটা থামানোর জন্য, এরকম নিউজও আসছে। কিন্তু এটা যদি ৩ দিনের ভিতরে যদি এই যুদ্ধটা যদি না থামে তাহলে এই যুদ্ধটা আরো প্রলং করবে। আপনি যদি জেনে থাকবেন যে ইরানের স্ট্র্যাটেজিটা যদি আপনি যদি কাউন্ট করেন তাহলে আপনাকে কিন্তু অভিজ্ঞতাটা নিতে হবে। ইরান যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল সেখানে কিন্তু লম্বা সময় ধরে যুদ্ধটা হয়েছিল, প্রায় ৮ বছর যুদ্ধ হয়েছিল। আর ইরান মূলত আপনার এই যুদ্ধটার জন্যই তারা ওয়েট করছিল। আপনি যদি ইরানের ডিফেন্স স্ট্র্যাটেজি গুলো যদি পড়েন আপনি, তার দেখবেন যে বিশেষ করে সিরিয়া যুদ্ধের পরে এবং সিরিয়াতে যখন তারা ফোর্স উইথড্র করে নিয়ে আসলো আসাদ সরকার পতনের পরে, তারা এই দিনটার জন্য ওয়েট করছিল। তারা কিন্তু জানতো যে তাদেরকে সব পক্ষ তাদেরকে চেপে ধরবে। এই জন্য তাদের ভিতরে একটা প্রিপারেশন ছিল, যার কারণে আপনারা দেখছেন যে ইরানরা কিন্তু এখন কিন্তু একটা ফাইট ব্যাক করছে। এবং এটা কিন্তু তাদের আজকের প্রিপারেশন না, এটা তাদের দীর্ঘদিনের একটা প্রিপারেশনের অংশ। এবং এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে তারা একটা লং টার্ম যুদ্ধের জন্য তারা একটা প্রস্তুতি নিয়ে রেখেছে এটা আগের থেকে। এবং এই অভিজ্ঞতাটা আসছে তাদের ইরান যুদ্ধের অভিজ্ঞতা থেকেই আসছে। এখন আগামী ৩ দিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই 3 দিনের ভিতরে যদি কোনো যুদ্ধ বন্ধে যদি কোনো আলোচনা না হয় তাহলে এই যুদ্ধটা আরো চারিদিক দিয়ে ছড়িয়ে যাবে। এবং একই সাথে অন্যান্য দেশ, বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশগুলো আপনার আমেরিকা, ইসরায়েলের পক্ষ হয়ে তারা এই যুদ্ধতে অংশগ্রহণ করবে আপনার ইরানের বিরুদ্ধে। স্যার, আপনি ৩ দিনের উপর জোর দিচ্ছেন যে ৩ দিনেই বোঝা যাবে যে সেটা দীর্ঘস্থায়ী হবে নাকি থেমে যাবে। কিন্তু আমরা ধরে নিচ্ছি যদি কখনো দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, বিশেষ করে বাংলাদেশে এর প্রভাব কিভাবে বা কতটা পড়তে পারে? আসলে প্রভাব আসলে বহুমুখী। এখন আপনি জানেন যে হরমুজ প্রণালী দিয়ে ওয়ার্ল্ডের প্রায় 30-40% আপনার তেল সাপ্লাই হয়। এই হরমুজ প্রণালীটা এখনো আপাতত বন্ধ হয়ে আছে। এখন এই জায়গায় যদি তেলের সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সারা বিশ্বে কিন্তু তেলের মার্কেটে কিন্তু আপনার এটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। কেবল সৌদিতে অবস্থান
প্রায় ৩০ লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ 10 সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত 50 থেকে 60 লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে 2 বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন, তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সিরাজগঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে রায়গঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের টেন্ডার জমা দেয়া নিয়ে মারামারিতে জড়ায় ক্ষমতাসীন দলের 2 গ্রুপের নেতাকর্মীরা। সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়েছে যুবদল নেতাকর্মী। সিরাজগঞ্জের রায়গঞ্জের গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের সরকারি পুকুরের দখল নিয়ে দুপক্ষের বিরোধ চলছে বছর দেড়েক ধরে। এরই জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে পুকুরটি 3 বছরের জন্য লিজ নেয় দলটির স্থানীয় নেতা আসমত আলী। সিরাজগঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে রায়গঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের টেন্ডার জমা দেয়া নিয়ে মারামারিতে জড়ায় ক্ষমতাসীন দলের 2 গ্রুপের নেতাকর্মীরা। সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়েছে যুবদল নেতাকর্মী। সিরাজগঞ্জের রায়গঞ্জের গোয়ালপাড়ায়